ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা, বললেন সালাউদ্দিন আহমদ। এবং মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা দেশের সংস্কৃতি ও মুক্ত চিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। এছাড়া দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ডক্টর ইউনূস বলেন, আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে। এর আগে গতকাল রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক। আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে সরকারের মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে কখনো গণতন্ত্র ছিল না। তারা হত্যা, গুম ও সন্ত্রাসের রাজনীতি করেছে। আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা আইন আদালতের মাধ্যমে সাব্যস্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দীর্ঘ 16-17 বছর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল এবং যারা গুম, খুন, হত্যা সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে, যারা সরকারে ছিল, অবৈধ হলেও তো সরকারে ছিল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং তার দোসরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে, আরও অনেক হবে। কিন্তু দল হিসাবে, রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। বাজারে ফের বাড়ল সবজির দাম। প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে বাজারে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি, মাছ ও ভোজ্য তেল। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির, ক্যামেরায় ছিলেন রাশেদ ইসলাম। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দামে লেগেছে আগুন। বিশেষ করে আগাম শীতকালীন সবজির দাম বেড়েছে চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচা মরিচে। কেজি প্রতি মরিচের দাম বেড়েছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। সবজির বাজারের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দাম কমে আসবে বলেও আশা করছেন তারা। শাকসবজি বেশি দাম বেশি খাওয়া যায় না, দাবি তো কতই জানাই, লাভ তো আর হয় না, এই বেশি দিয়ে খাইতে হয়। পটল নিতাম 1 কেজি, নিজে আমরা আধা কেজি, দাম বেশি থাকার কারণে একটু কম নিয়েছি।
কম করে খাইতেছি। 320 টাকা কেজি। আর মরিচের দাম বাড়ছে হলো আপনার পূজার জন্য ইন্ডিয়ান বর্ডার বন্ধ, টমেটোর দাম, মরিচের দাম এগুলো বাড়তি। কেজিতে আপনার 150 টাকার উপরে বাড়ছে এক কেজিতে। ইনপুট বন্ধ, ইন্ডিয়ান মরিচ বন্ধের কারণে আমাদের বাংলাদেশে তো মরিচ হয় কম। বাজারের এমন পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে আছেন ক্রেতারা। আবারও বেড়েছে সবজির দাম। দুদিন আগে যে কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছিল 200 থেকে 220 টাকা, সে কাঁচামরিচ 100 থেকে 120 টাকা বেড়ে এখন কিনতে হচ্ছে 300 থেকে 320 টাকা। এমন ঊর্ধ্বগতির দামে বিক্রেতারা বলছেন সরবরাহ সংকট আর টানা বৃষ্টির ফলেই দাম বেড়েছে সবজি ও কাঁচামরিচের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে টানা 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, একটি স্থল নিম্নচাপ বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে বাংলাদেশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এতে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার ও রোববার দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলে দমকা হাওয়ার শঙ্কা থাকায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে জামায়াত পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনার আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, তবে ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত 100 আসন ছেড়ে দিতে পারে। এ সময় জামায়াতের প্রতিটি কর্মীকে এখনই নির্বাচনী মাঠে নেমে সর্বশক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের মর্যাদা, ইমেজ, তার নেতৃত্বকে মানুষের কাছে যেভাবে আল্লাহ পাক আকাশচুম্বী জনপ্রিয়তায় উন্নীত করে সম্মানিত করেছেন। ফ্যাসিস্ট আমাদেরকে গর্তে ঢুকাতে চেয়েছিল, আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসলে উন্নীত করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য আসল যার যার নির্বাচনী এলাকায় এখন থেকে প্ল্যানিং করেন কবে আমি বাড়িতে চলে যাব। যেতে যতক্ষণ দেরি হচ্ছে সেখানকার সাথে যোগাযোগ রাখেন, নিজের ইউনিয়ন, নিজের উপজেলা, নিজের ওয়ার্ডে আপনি কাজ করেন। আর যদি মনে করেন যে সেই আসনগুলোতে নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা চলাকালে দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়, বিক্রয়, মজুত ও বিনিময় করলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। চাঁদপুর প্রতিনিধি সোহেল রুশদির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্টে। আশ্বিন মাসে প্রজননের জন্য নদীর মোহনায় দেখা মেলে গভীর জলের মাছ ইলিশের। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে। এটি ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় প্রতি বছর এই মৌসুমে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। প্রতি বছরের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় 4 অক্টোবর থেকে আগামী 22 দিন চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ, বিনিময় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ সময় বাস্তবায়ন করা হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে বিশেষ অভিযান চলমান থাকবে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন মাছ আহরণ থেকে বিরত থাকা প্রত্যেক নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা দেবে সরকার। এই আইন অমান্যকারীকে অনধিক 2 বছরের কারাদণ্ড এবং অনধিক 5 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে এবং এই সময়ে যাতে জেলেদের কষ্ট না হয় তার জন্য মানবিক সহায়তার চাল প্রায় চাঁদপুর অর্ধ লক্ষাধিক জেলেকে 25 কেজি হারে চাল বিতরণ করা হবে। প্রশাসন জানিয়েছে, এই সময় যারাই অবৈধভাবে নদীতে মাছ ধরতে যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে অতিরিক্ত স্পিডবোট, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। আমরা যখন এই অভিযানটা চলবে আমরা চেষ্টা করব যাতে কোনো জেলে যাতে এই নদীতে তারা ইলিশ মাছ ধরতে যেতে না পারে আর কি। আমরা নৌ পুলিশ, কোস্টগার্ড, আমরা ঢাকা থেকে অনেকগুলা স্পিডবোট নিয়ে এসেছি। আমরা ঢাকা থেকেও কিছু লোকজন আসবে, নৌ পুলিশেরও অতিরিক্ত জনবল আসবে, কোস্টগার্ডেরও আসবে, নেভি আসবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারাই এই সময়টাতে অবৈধভাবে নদীতে ইলিশ মাছ সহ যে কোনো মাছ ধরতে যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীর প্রায় 70 কিলোমিটার জুড়ে রয়েছে ইলিশের অভয়াশ্রম। জেলায় রয়েছেন নিবন্ধিত 43,000 জেলে। নিষেধাজ্ঞা চলাকালীন তারা প্রত্যেকে পাবেন সরকারি সহায়তা। বিজয় টিভি নিউজ ডেস্ক। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র, গুলিসহ জিম্মি 4 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, ডাকাত বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাকাতদের উদ্দেশ্যে কোস্টগার্ড 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে নৌকা ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান ও 3 রাউন্ড কার্তুজ জব্দ সহ জিম্মি 4 জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালিয়ে আসছিল। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। উদ্ধারকারী জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের কালীগঞ্জের সড়ক দুর্ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মা। সকালে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দেওপাড়া চত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ইটের সুরকি ভর্তি একটি ডাম্প ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে 4 বছরের শিশু তামিমের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দের কথা উল্লেখ করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। আফ্রিকা অঞ্চল থেকে টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। হারারেতে বাছাই পর্বে কেনিয়াকে 7 উইকেটে হারিয়ে 2022 সালের পর বিশ্ব মঞ্চে ফিরল জিম্বাবুয়ে। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে 122 রান সংগ্রহ করে কেনিয়া। জবাবে মাত্র 25 বলে 51 রানের ঝোড়ো ইনিংস খেলে জিম্বাবুয়েকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ব্রায়ান বেনেট। এদিন 5 ওভার হাতে রেখে 7 উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এতে দলটি সরাসরি নাম লিখালো ভারত শ্রীলঙ্কা অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। অন্যদিকে টানা 4র্থবার টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে 2021 সালে প্রথম অংশ নিয়ে চমক দেখানো দেশ নামিবিয়া। আগামীকাল বাছাই পর্বের ফাইনালে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন 2 ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স।
ঘোষিত এই 23 সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে হুগো একিতিকের। এছাড়া ফ্রান্স দলের নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের ফর্মে থাকা স্ট্রাইকার জিন ফিলিপ মাতিতা। এদিকে ফ্রান্সের আক্রমণ ভাগে আছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্রডলি বারকোলা ও কিংসলে কোমান। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন উসমান দেমবেলে। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী 11 অক্টোবর আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে নামবে ফ্রান্স। এরপর 14 অক্টোবর খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা, বললেন সালাউদ্দিন আহমদ। এবং মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।